আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে দিলরুবার হেসেলের সঙ্গেই থাকবেন। আশা করছি আজকের ভিডিও রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্নভাবে ইলিশ এবং বেগুন ভাজা শেয়ার করব। সেই সাথে আমি কিভাবে মাহে রমজানের প্রস্তুতি শুরু করছি তার খুব সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রায় 1 চা চামচের থেকেও একটু বেশি শুকনা চালের গুঁড়া নিয়েছি। খুব সামান্য আদা নিয়েছি, দেখেই বুঝতে পারছেন পরিমাণটা কতটুকু হবে। 1 মুঠো পেঁয়াজ এবং প্রায় 10টার মতো রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ইলিশ মাছের রসুন এটা অনেকেই কল্পনা করতে পারেন না, তবে এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, একদম অন্যরকম লাগে খেতে এবং বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমার বানিয়ে রাখা টমেটোর সস দিয়েছি 1 চা চামচের মতো, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। খুব সামান্য লবণ মানে পরিমাণ মতো এবং 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি এটাকে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব যাতে ফ্রাই প্যানটা অনেক গরম হয়, এবং মাছটাকে যতটুকু মশলা করেছি তার 3 ভাগের 2 ভাগ দিয়ে মেখে নেব, আর 1 ভাগ দিয়ে আমি বেগুনটাকে মেখে নেব। এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছের যে আমি কেটে নিয়েছি তার ভেতর দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। এটাকে মেখে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম। আমি যে টমেটোর সসটা বানিয়েছিলাম ওই সসটা 15 দিন 20 দিনের মতো বাইরেই থাকবে, তারপর এটা ফ্রিজে রাখতে হবে। যেহেতু আমি প্রিজারভেটিভ ব্যবহার করিনি, এই কথাটা আমি গত ভিডিওতে বলতে পারিনি। যারা অনেক ভালোবেসে আমার সসের রেসিপিটি দেখেছিলেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে সরি, আমি গুরুত্বপূর্ণ এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মাছটাকে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমার প্রথম দিকে মাছটা বেশি একটু বেশি কড়া হয়ে গেছে। এটা লো টু মিডিয়াম হিটে ভেজে নিলে খুব সুন্দর গোল্ডেন কালার হয় এবং খেতে খুব ভালো লাগে। এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি, এতে মাছের যে চামড়ার অংশটা এটা একদম ক্রিস্পি থাকবে। যদি চালের গুঁড়া না থাকে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, এতে খেতে ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে মাছ ভাজা তেলের সঙ্গে আর একটু তেল যোগ করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটাকে আমি লো টু মিডিয়াম হিটেই ভেজে নিয়েছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। রসুন দিয়ে এইভাবে ইলিশ মাছ এবং বেগুন ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। আমি প্লেন সাদা ভাতের সঙ্গে এটাকে সার্ভ করেছিলাম। অনেক সময় আমাদের ঝোল তরকারি রান্না করতে ইচ্ছে করে না বা খেতে মন চায় না, তখন এইভাবে রেগুলার মশলার বাইরে যেয়ে কিছুটা অন্যভাবে মাছ ভাজা, বেগুন ভাজা, সাথে ঘন ডাল খেয়ে দেখবেন, অন্যান্য দিনের চেয়ে ভাত একটু বেশি খেয়ে নিতে পারবেন। এই মাছ এবং বেগুন ভাজার টেস্ট কিছুটা বারবিকিউর মতো লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আসি আমি পবিত্র মাহে রমজানকে কিভাবে স্বাগত জানাচ্ছি বা প্রস্তুতি নিচ্ছি। ফ্ল্যাট বাসায় খুব একটা জায়গা থাকে না, তারপরেও আমি আমার বাসার একটা জায়গা কিছুটা অংশ খালি রেখেছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে এই জায়গাটাকে আমি কাজে লাগাই। সেই জায়গাটাকে পরিষ্কার করে একটা কার্পেট বিছিয়েছি, ভারী পর্দাটা সরিয়ে পাতলা পর্দা দিয়েছি যাতে বাতাস চলাফেরা করতে পারে, এবং পাতলা কিছু জায়নামাজ বেছে নিয়েছি গেস্টদের জন্যে। আমাদের যার যার জায়নামাজ তার তার ঘরে আছে।
ইফতারির পরে কিন্তু মাগরিবের নামাজটা আদায় করতে একটু হুড়হুড়ি বেজে যায়, সেই জন্য আমি এই জায়নামাজগুলো রেখেছি। এখানে 3টার মতো পাতলা জায়নামাজ এবং একটা ভারী জায়নামাজ রেখেছি। এই পাতলা জায়নামাজগুলো আমার হাজব্যান্ড যখন হজে গিয়েছিলেন তখন আমি 6টার মতো এনেছিলাম। বাসায় যখন অনেক গেস্ট আসে তখন একবার দুইবার ব্যবহার করার পরে খুব সহজেই ধুয়ে উঠিয়ে রাখা যায়। আমি জায়নামাজগুলোকে এইভাবে রেখেছি। পরে এই জায়নামাজগুলো প্রত্যেকটাই পলিথিনে ভিতরে ভরে ভরে রাখবো। এখানে আমি 3টার মতো টুপি নিয়েছি এবং সেই সাথে বেশ কিছু তসবি রেখেছি। ছোট বড় 2 ধরনের তসবি এখানে আছে, যার যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে সে পরে নিতে পারবে। আমি প্রত্যেকটা বক্স বড় বড় পলিথিন দিয়ে ঢেকে রাখবো যাতে ধুলোবালি না আসে। এটা একদম দরজার সামনে এই রুমটা, যার জন্য এখানে আমি কোনো কোরআন শরীফ রাখিনি। এখানে বসে খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে নেওয়া যায়, যার যখন প্রয়োজন হবে সে এখানে এনে পড়ে নিতে পারবে। আমি কোরআন শরীফটাকে একটু ভালো জায়গায় রেখেছি। এখন যে চাদরটা বিছাচ্ছি এটা ঠিক চাদর না, দুটো চাদরের মতো হবে, একটু পাতলা এবং এটা হালকা মখমলের। এটা বিছিয়ে অনেকজনে একসঙ্গে ফ্লোরে বসে ইফতারি করে নেওয়া যায়। আমার কাছে কিন্তু ডাইনিং টেবিল চেয়ারের থেকে ফ্লোরে বসে ইফতারি করতে বেশি ভালো লাগে, যদিও আমাদের সবসময় ফ্লোরে বসে ইফতারি করা হয়ে ওঠে না। বাসায় যখন গেস্ট চলে আসবে তখন যাতে হুড়হুড়ি না বাজে, এই জন্য আমি এই কাজগুলোকে ঠিক রমজানের আগেই করে রেখেছি। এতে কিন্তু অনেকটা সুবিধা হয়, আর আমাদের প্রত্যেকের বাসাতেই কম বেশি আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা একসঙ্গে ইফতারি করতে পছন্দ করি। তো সেই কথা চিন্তা করেই আমি এই কাজগুলোকে আগে প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়েছি। এরপরে আমি আমার বাকি রমজানের প্রস্তুতিগুলো নেব এবং সেগুলি আপনাদের সঙ্গে আগামী কোনো এক ভিডিওতে শেয়ার করব। আমার এই কাজগুলোতে সাহায্য করছে আমার বান্ধবীর মেয়ে অন্তরা এবং তার ছেলে হামজা। অন্তরা হামজাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই কাজে সাহায্য করার জন্যে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।